বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহের রেকর্ড। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1,500 কোটি বেশি। দেশে প্রথমবারের মতো জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে গ্যাস অনুসন্ধান শুরু। নিশ্চিত হলে বিভিন্ন অঞ্চলের মধ্যে জ্বালানি ভারসাম্যহীনতা দূর হওয়ার আশা। আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে সীমান্ত হত্যা। গত এক বছরে ৪৫ জন নিহত। ভারতের সঙ্গে টানাপোড়েন এড়াতে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর পরামর্শ। কুড়িগ্রামের ফেলানি হত্যার ৫ বছর পার হলেও ন্যায় বিচার পায়নি পরিবার। অভিযুক্ত বিএসএফ সদস্যের সর্বোচ্চ শাস্তির আশায় দিন গুনছেন স্বজনরা। এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রস্তুত ময়দান, দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। গত বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা আর বিনিয়োগ মন্থরতার পরও বছর শেষে প্রবৃদ্ধি বেড়েছে দেশের বাণিজ্য ব্যাংকগুলোর। আর বছর জুড়ে বিনিয়োগ করার পরেও মুনাফা বাড়ায় সন্তুষ্ট ব্যাংকগুলো। তবে মুনাফার এই হার যথেষ্ট নয় উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে পারলে একদিকে যেমন ব্যাংকে থাকা অলস অর্থের পরিমাণ কমবে, অন্যদিকে বাড়বে ব্যাংকগুলোর প্রবৃদ্ধিও। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গেল বছরের শুরুটাই হয়েছিল রাজনৈতিক অস্থিরতা আর চরম অনিশ্চয়তা নিয়ে, যার প্রভাব পড়েছিল বিনিয়োগে। অবশ্য পরে 9 মাস স্বাভাবিক পরিস্থিতির সুবাদে ব্যবসা বাণিজ্যে যে গতি এসেছে তার প্রমাণ মিলেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফায়। বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য মতে শীর্ষ 10 মুনাফাকারী ব্যাংকের প্রথমে অবস্থান করছে ইসলামী ব্যাংক। এরপরেই রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। গেল বছরে সবগুলো ব্যাংকই মুনাফা করতে পারলেও ব্যতিক্রম বিশেষায়িত বেসিক ব্যাংক। মুনাফার বদলে 225 কোটি টাকা লোকসান করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই ব্যাংকটি। ব্যাংকগুলোর মুনাফা প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান বলেন, বছর জুড়ে বিনিয়োগ পরিস্থিতি মন্থর থাকলেও বিগত বছরগুলোর বিনিয়োগের ইতিবাচক প্রভাব পড়েছে 2015-র ব্যাংক মুনাফায়। গত বছর বিনিয়োগ না হতে পারে, আগে যে বিনিয়োগগুলো হয়েছে, আগে যে ক্যাপিটাল মেশিনারিগুলো এসছে, আগে যে শিল্প কারখানা তৈরি হয়েছে, অনেকগুলো কারখানা অনলাইন এসছে। তো সেই সব কারণে অনেকগুলো 2015 সালে অনলাইনে আসতে পেরেছে এবং প্রোডাকশনে গেছে। এই জন্য এটার কন্ট্রিবিউশন ব্যাংকেও আসে। আমি খুব সন্তুষ্ট, কারণ অ্যাবনর্মাল প্রফিট ভালো না, যেটা আগে বলেছি, সাস্টেইনেবল স্টেডি গ্রোথ খুব ভালো। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের স্প্রেড কমিয়ে ঋণের আওতা বাড়াতে পারলে নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি ব্যাংকের মুনাফাও বাড়বে। ব্যাংকিং খাত রিসেন্টলি যেটা বছরটা শেষ হলো, সেটা তারা একটু দুর্যোগের মধ্যে দিয়ে গিয়েছে বলতে হবে। যদিও মুনাফা বৃদ্ধি পেয়েছে, কিন্তু মুনাফা বৃদ্ধির হারটা কিন্তু অন্যান্য বছরের চাইতে ভালো নয়। ব্যাংকিং খাতের যেগুলো অনাদায়ী ঋণ, সেগুলোকে কমানোর জন্য চাপ সৃষ্টি করা এবং রাজনৈতিক আশ্রয় না দেওয়া। চলতি অর্থবছরের বাজেটে পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংকগুলোর কর্পোরেট কর কমানোর একটি ইতিবাচক প্রভাব ব্যাংকগুলোর নিট মুনাফায় পড়বে বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স আসার প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছরের 11 মাসে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $1,500 কোটি বেশি। আর বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে গেছে 5,55,000 শ্রমিক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে কর্মরত বাংলাদেশিদের পাঠানো টাকা বা রেমিটেন্সের পরিমাণ তুলনামূলক বাড়ছে। কিন্তু 2013 সালের শেষ দিক থেকে গত বছরের মার্চ পর্যন্ত দেশে চরম রাজনৈতিক অস্থিরতা থাকায় রেমিটেন্স পাঠানো নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল বিদেশে কর্মরত বাংলাদেশিরা। তবে সেই অনিশ্চয়তা কেটে যাওয়ায় গত বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1,531 কোটি। 2014 সালে এসেছিল প্রায় $1,500 কোটি। দেশে একটা শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ বজায় করছে, যার জন্য জনসম্পদ রপ্তানিও বেড়েছে এবং দেশের বাইরে যে সমস্ত জনগণ কাজ করছে তারাও দেশে টাকা পাঠানোর আস্থা ফিরে পেয়েছে। রেমিটেন্সের মতো রেকর্ড সৃষ্টি হয়েছে জনশক্তি রপ্তানিতেও। 2014 সালে 4,09,000 বাংলাদেশি কাজের ভিসা নিয়ে বিভিন্ন দেশে গেলেও এবার তা দাঁড়িয়েছে 5,56,000-এ। বহির্বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ভাবমূর্তি বাড়ার কারণে আমাদের বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়াটা বেড়েছে। তবে আটাপ নেতারা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি সরকারের কিছু সিদ্ধান্তহীনতার কারণে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের সমস্যা থেকে যাচ্ছে। এটা আরো বেশি হতো
যদি আমাদের সরকারের অবস্থান কূটনৈতিক পর্যায়ে এবং বিভিন্ন রাষ্ট্রদূত পর্যায়ে যদি তাদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাটা অব্যাহত থাকতো। গত বছর বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের ওমানে 1,29,000, কাতারে 1,23,000 এবং সৌদি আরবে 58,000 শ্রমিক গেছে। আর সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ প্রায় $300 কোটি। এরপরে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে $250 কোটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার কথা বলা হলেও আশঙ্কাজনক হারে তা বেড়েই চলেছে। গত 5 বছরের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে সবচেয়ে বেশি 2015 সালে নিহত হয়েছেন 45 জন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্ত ব্যবস্থাপনার আধুনিকায়ন ও বিএসএফ এর আগ্রাসী মনোভাব দূর করার মাধ্যমে এ হত্যা বন্ধ করা সম্ভব। অন্যদিকে পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড ও দ্বিপক্ষীয় আন্তঃযোগাযোগ বাড়ানোর মাধ্যমে সীমান্তে উত্তেজনা কমানো যেতে পারে, আর তা না হলে টানাপোড়েন সৃষ্টি হতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কে। আরো জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে পঞ্চদশী ফেলানীকে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে বিএসএফ জওয়ান। উত্তপ্ত হয়ে ওঠে আন্তর্জাতিক অঙ্গন। প্রশ্ন ওঠে মানবতা নিয়ে, মানবাধিকার নিয়ে। কিন্তু সে প্রশ্নের সমাধান মেলেনি আজও, বরং বেড়েছে প্রশ্নের মালা। বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে ভারতের, দৈর্ঘ্যে 4096 কিলোমিটার। আর এই বিশাল সীমান্ত বুকে বড় বিস্ফোরণের নাম সীমান্ত হত্যা। বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে বিএসএফ কর্তৃক 2010 সালে 74 জন, 2011 সালে 31 জন, 2012 সালে 38 জন, 2013 সালে 29 জন, 2014 সালে 33 জন এবং 2015 সালে গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি 45 জন বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে সীমান্তে। সীমান্তের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকার জনগণকে নিয়ে ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও সীমান্তরক্ষী বাহিনীর আন্তঃযোগাযোগের মাধ্যমে হ্রাস করা সম্ভব সীমান্ত হত্যা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে পিপলস টু পিপলস যে কানেকশন আছে, জনসংযোগ আছে, তার চলাচলের ব্যাপারে এই যে চাপ, সেই চাপটা কিভাবে মোকাবেলা করতে হবে সেটি আমার মনে হয় একটি নতুনভাবে এটিকে চিন্তা করতে হবে। ভারতীয়রা বলে যে রাত্রেবেলা কারফিউ দিয়ে দেওয়া হোক। তো কারফিউ একটা, আমার কাছে মনে হয় যে এটা একটা নেতিবাচক প্রস্তাব। কারফিউ দিয়ে তো আপনি দুই দেশের সীমান্ত রক্ষা করতে পারবেন না। প্রশ্ন ছিল, আন্তর্জাতিক সীমান্ত নীতি ও দ্বিপক্ষীয় শান্তিকালীন সময়ের নৈতিক বিচারে এ ধরনের হত্যা কতটা যৌক্তিক? যে লোকগুলো মারা যাচ্ছে তারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে তাদের সীমানার ভিতরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে একে অপরকে ব্লেম করে এ সমস্যার সমাধান করা যাবে না। আমরা যত সম্পর্কের অন্যান্য যত বিষয় নিয়ে কথা বলি, সাধারণ মানুষ যদি সীমান্তে গুলি খেয়ে মারা যায়, সেটা যেই যুক্তিতেই আপনি বা যেই যুক্তি দেন না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে ভালোভাবে গ্রহণ করে না এবং সেটাকে বন্ধুত্বের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হিসেবেই তারা দেখে। 71-এ ভারতের সহযোগিতা বাংলাদেশকে মিত্র দেশে পরিণত করে। তবে সীমান্তে রক্তপাতে এই মিত্রতা যেন তিক্ততায় পর্যবসিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের খেয়াল রাখার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যার 5 বছর পার হলেও ন্যায় বিচার পায়নি তার পরিবার। অভিযুক্ত বিএসএফ সদস্যের সর্বোচ্চ শাস্তির আশায় এখনো দিন গুনছে তারা। এদিকে বিএসএফ এর বিশেষ আদালতে পুনর্বিবেচনার রায়ে অভিযুক্তকে নির্দোষ ঘোষণার পর 2015 সালের আগস্টে ফেলানীর বাবা ও কলকাতার একটি মানবাধিকার সংগঠন ভারতের সুপ্রিম কোর্টে রিট আবেদন করেন। তবে রিট আবেদন গ্রহণ করা হলেও পূর্ণাঙ্গ শুনানি শুরু না হয় শঙ্কিত ফেলানীর স্বজনরা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য আর রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালের 7 জানুয়ারি ভারত থেকে দেশে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় 15 বছরের কিশোরী ফেলানী খাতুন। তার লাশ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর ঝুলে থাকে প্রায় 5 ঘন্টা। মেয়ে হারানোর সেই দুঃসহ স্মৃতি ফেলানীর স্বজনদের পাশাপাশি ভুলতে পারেননি গ্রামবাসীও। তার সাথে চলাফেরা করছি, তার কথা মনে হলে অনেক কষ্ট হয়। বিচারের কথা শুনি কিন্তু বিচার তো পাইলাম না। ফেলানী হত্যার 2.5 বছর পর 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে শুরু হয় বিচার কাজ। 17 দিনের মাথায় 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেন আদালত। ফেলানীর বাবা ও মা রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের আবেদন করলে শুরু হয় পুনর্বিচারের কার্যক্রম। 2015 সালের 2 জুলাই পুনর্বিচারের রায়ে অমিয় ঘোষকে আবারও নির্দোষ ঘোষণা করা হয়। এরপর রায় প্রত্যাখ্যান করে ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হয়। এই অবস্থায় মেয়ে হত্যার ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছেন ফেলানীর বাবা ও মা। বিচারটা এখন হবে কি না ওইটা সঠিক ওনারা আমাদেরকে
এটা বলে না, খালি বলে যে বিচার হবে হবে, এই পর্যন্তই 5টা বছর কাটিয়ে গেল। যেদিন আমি বাইসে আছি এতদিন আমি চাইতেই থাকবো, আমি সরকারের কাছে বিচার চাইতেই থাকবো, আমি আশা করি আমি বিচারটা পাবো। তবে আগের রায় সঠিক না হলেও এবার ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী এই পাবলিক প্রসিকিউটর। নতুন বেঞ্চ গঠন হওয়ার পরে নির্ধারিত হবে কোন আদালতে কার নেতৃত্বে বিচারটি হচ্ছে। আমি প্রত্যাশা করি নতুন বছরে প্রথমার্ধেই এই মামলাটির নিষ্পত্তি হলে উভয় রাষ্ট্রের জন্য খুবই মঙ্গলজনক হবে। 2015 সালের 14 আগস্ট ফেলানীর বাবা ও কলকাতার মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদকের যৌথভাবে দাখিল করা রিট আবেদন গ্রহণ করেন ভারতের সুপ্রিম কোর্ট। সময় সংবাদ, কুড়িগ্রাম। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির ও আলবদর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ রায় দেন। রায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। তবে পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে 2014 সালের 29 অক্টোবর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ে নিজামীকে 4টি অভিযোগে মৃত্যুদণ্ড আর বাকি 4টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিল চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। রায়ে পাবনার বাউশগাড়ি সহ কয়েকটি গ্রামে গণহত্যা, ধুলাউড়া গ্রামের 52 জনকে হত্যা এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর পাবনার বিশালিখা গ্রামে একজনকে হত্যা এবং ঢাকার নাখালপাড়ার পুরনো এমপি হোস্টেলে আটক রুমি বদি জুয়েল সহ কয়েকজনকে হত্যার উস্কানির দায়ে এই আলবদর নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত। রায়ের প্রতিক্রিয়ায় আদালত থেকে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ। 6 and 16 এতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল, তার ভিতরে একটিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আর বাকি 3টিতে তাকে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এবং এই মৃত্যুদণ্ড বহাল রাখার পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হলো এবং এই মৃত্যুদণ্ডের পরিপ্রেক্ষিতে তিনি শুধুমাত্র এখন যদি রিভিউ ফাইল করেন, রিভিউর ফলে যা হবে সাবজেক্ট টু দি জাজমেন্ট অফ রিভিউ, তার মৃত্যুদণ্ড পরবর্তী সময়ে কার্যকর করা হবে। আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ বিষয়ে সিদ্ধান্ত নেবেন নিজামী নিজেই। যে সাক্ষ্য প্রমাণ আছে সে সাক্ষ্য প্রমাণ বিচারকের কাছে তুলে ধরেছি, তিনি বিচার করেছেন, বিচারক যে দণ্ড দিয়েছেন আইনজীবী হিসাবে আমাদের সেটাই মেনে নিতে হবে। তারপরেও মৌলানা নিজামী সাহেব যদি সে পর্যালোচনা করে মামলার রায় দেখে উনি যদি আমাদেরকে পরবর্তী কর্মকাণ্ড অর্থাৎ রিভিউ করতে বলেন, অবশ্যই আমরা রিভিউ করব। বর্তমানে আলবদর নেতা নিজামী গাজীপুরের কাশিমপুর কারাগারে কন্ডেম সেলে রয়েছেন। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এমন একজন আলবদর নেতা যিনি 1971 সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং পাকিস্তানের পক্ষে জিহাদ ঘোষণা করেছিলেন। রাষ্ট্রপক্ষ বলছে সব আইনি প্রক্রিয়া মেনে এই রায় দ্রুত কার্যকর করা হবে, যদিও মতিউর রহমান নিজামীর হাতে শুধুমাত্র এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা ছাড়া আর আইনি কোনো পথ খোলা নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রিভিউ আবেদন না হলে আইন অনুযায়ী নিজামীর মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী বিচারকদের 2 মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এই রায়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারি যে অন্যায়ের বিচার হয়। এই প্রসিডিওর তো এর আগে যে 2টা মামলার রায়ের কার্যকর করা হয়েছে, সেই মামলাগুলিতে যে প্রসিডিওর ফলো করা হয়েছে সেই প্রসিডিওরও এই মামলায় ফলো করা হবে। যদি রিভিউ তারা করে তাহলে একরকম প্রসিডিওর, আর যদি রিভিউ না করে তাহলে লিখিত রায়টা বেরোনোর সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। অবিলম্বে মতিউর রহমান নিজামী সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা ও 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গণ অবস্থান, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সংগঠন। গতকাল সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে তারা। কর্মসূচি থেকে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। যুদ্ধাপরাধী 195 জন পাকিস্তানি সেনাদের বিচারের দাবিতে একসঙ্গে শপথ নিল হাজারো মানুষ। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।
বুধবার সকাল 10টার দিকে এই দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করতে প্রেস ক্লাবের সামনের রাস্তায় দলে দলে জড়ো হতে থাকেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার নামক সংগঠনের নেতাকর্মীরা, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করে স্বাধীনতাকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইন প্রণয়ন করার কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ইসলামকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই বাংলার মাটিতে ওই যুদ্ধাপরাধী দলের রাজনৈতিক কোনো অধিকার নাই। যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। 195 জন পাক সেনারা এই সকল অপরাধের সঙ্গে, ধর্ষণের সঙ্গে, খুনের সঙ্গে, অগ্নিসংযোগের সঙ্গে, লুটপাটের সঙ্গে তারা জড়িত ছিল, তাদের বিচার আমরা দাবি করব। এর আগে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহাল রেখে তা অবিলম্বে কার্যকর করার দাবিতে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কয়েকটি সংগঠন। এতে অংশ নেন বাংলাদেশ জয় বাংলা লীগ, জয় বাংলা মঞ্চ, প্রাণের 71 ও বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের নেতাকর্মীরা। মানববন্ধনে তারা জঙ্গি ও সাম্প্রদায়িকতা থেকে দেশকে রক্ষা করে অবিলম্বে সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। পরবর্তীতে যত যুদ্ধাপরাধী আছে এবং যুদ্ধাপরাধীর পৃষ্ঠপোষক যারা, সবার বিচার দাবি করছি। যারা মুক্তিযুদ্ধ অপরাধী তাদের ফাঁসি হোক, আমরা দেশে আবার নতুন করে সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এছাড়াও যারা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন আমার করা প্রতিবেদনটি। সময় সংবাদে আরও থাকছে, কলকাতার মতো বাংলাদেশেও কেবল টিভি মেলার আয়োজনের দাবি অপারেটরদের। ডিজিটাল প্রযুক্তি প্রচলনে সুনির্দিষ্ট নীতিমালা জরুরি বলে অভিমত। আগামীকাল থেকে শুরু হচ্ছে 50তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে ইজতেমার ময়দান। দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা মাঠে। আগামী 10 জানুয়ারি রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। আর 4 দিন বিরতি দিয়ে 2 পর্বের এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি থেকে। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। ইজতেমা ময়দানের 160 একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর, জুরনেওয়ালি জামাতের কামরা, তাশকিল কামরা, হালকা নম্বর বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সুস্পষ্টভাবে বয়ান শোনার জন্য পুরো মাঠে শব্দ প্রতিধ্বনি রোধক প্রায় 350 মাইক বসানো হয়েছে। ব্যাপক লোকের আমদানি, কিন্তু জায়গাগুলি সৌন্দর্য, কিছু কিছু জায়গা লেওয়ালিয়া এগুলি যদি সুন্দর লেভেল হতো, আরো জায়গা বাড়তো যদি, তাহলে ভালো হতো। এখানে জায়গাটা যদি বড় হবে, যত লোক বেশি আসবে তত ঈমান আমল বেশি হবে। কোন রকম বৈষয়িক লাভের আশা না করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের মেহনত করে ইজতেমা ময়দানে এরই মধ্যে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমাতে আসার পর থেকে আমার ঈমান আমল সম্বন্ধে আমার অনেকটা তরক্কি হয়েছে। হয়তো আখিরাতে আল্লাহ পাক আমাকে নাজাত দিতে পারে এইটা দিয়ে। লক্ষ লক্ষ লোকের সাথে একাত্র নামাজ পড়লে কত সওয়াব, এই সওয়াব তো আর হজের পরে আর এত বড় জামাত আর হয় না কোরআন, এই জন্য আসি। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে 18টি পথ। অবাধ প্রবেশ নিশ্চিত করতে তুরাগ নদে 8টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আমি এই পাশ থেকে একেবারে পরিপূর্ণ ওই পাশ থেকে পর্যন্ত ঘুরে আইলাম, তারপরে এই পাশেও গেছি। ওয়াচ টাওয়ার সহ র্যাব, পুলিশ বা এমনি গোয়েন্দা সংস্থা বিভিন্ন দিক থেকে পরিপূর্ণ আল্লাহর রহমতে। প্রথম পর্বে 17টি জেলার মুসল্লিরা 27টি খিত্তায় অবস্থান করবেন। এছাড়া মাঠের উত্তর পশ্চিম কোণে বিদেশি মেহমানদের জন্য রয়েছে আলাদা খিত্তা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র দৃঢ় হাতে মোকাবেলা করছে সরকার। সততা দিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে জীবন গড়তে হবে নিষ্ঠার সঙ্গে। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিটি জেলায় কমপক্ষে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা 166 শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানে শিক্ষার উন্নয়নে তার সরকারের নেয়া নানা কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
শিক্ষার্থীদের আগামী দিনে দেশের হাল ধরতে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, কারণ সততা থাকলে যে কোনো ষড়যন্ত্রই মোকাবেলা করা সম্ভব। আমরা দেশ চালাই, সবসময় চেষ্টা করি সততার সাথে চলতে, কারণ আমি এটা বিশ্বাস করি যে সততাই শক্তি। আমি আগেই বলেছি যে বহু ষড়যন্ত্র বারবার আমাদের দেশে হয়েছে এবং দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে, এবং এই ষড়যন্ত্রগুলি মোকাবেলা তখনই করতে পেরেছি, সেই শক্তিটা পেয়েছি ওই সততার শক্তি থেকে। আর দেশের মানুষের জন্য কতটুকু করতে পারবো, কতটুকু দিতে পারবো, সবসময় সেই চিন্তাটাই আছে বলেই আজকে দেশটাকে এই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছি। শিক্ষার পাশাপাশি গবেষণাকে সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষিকাজ, খাদ্য উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা হয়েছে বলেই সেখানে সফলতা পাওয়া গেছে। গবেষণা যে কত কাজে লাগে, কারণ আমি 96 সালে এসে দেখলাম যে গবেষণার জন্য একটা টাকাও রাখা হয়নি। সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই সময় 12 কোটি টাকা গবেষণার জন্য আমরা দিয়ে দিলাম। আজকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, আজকে মৎস্য উৎপাদনের যে অর্জন করেছে, যেখানে যত উৎপাদন সবই কিন্তু এই যতটুকু আমরা উন্নতি করতে পেরেছি সেটা কিন্তু আমাদের গবেষণার ফসল। অনুষ্ঠানে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভবিষ্যতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরও এই পদক দেয়া হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে দেশে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সমীক্ষা কার্যক্রম শুরু করেছে পেট্রোবাংলা। জ্বালানি বিভাগের আশা, এই প্রকল্পের সফলতা এলে দেশের অন্য কয়লা ক্ষেত্রগুলোতেও মিথেন গ্যাস অনুসন্ধান করা হবে। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জ্বালানি বিশ্লেষকরাও আশা করছেন, জামালগঞ্জে গ্যাসের প্রাপ্তি নিশ্চিত হলে দেশের পূর্বাঞ্চলের সাথে উত্তর পশ্চিমাঞ্চলের জ্বালানি ভারসাম্যহীনতা দূর হবে। জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্র থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। 1960-এর দশকে জয়পুরহাটের জামালগঞ্জে উন্নতমানের বিটুমিনাস জাতীয় কয়লার অস্তিত্ব নিশ্চিত হওয়া গেলেও আর্থকারিগরি সীমাবদ্ধতা সহ নানা জটিলতায় এতদিন কোনো কাজেই লাগানো যায়নি কয়লা ক্ষেত্রটির বিশাল সম্ভাবনাকে। কিন্তু আশার কথা হলো, দীর্ঘ কয়েক যুগ পর আবারও সরব হয়ে উঠেছে জামালগঞ্জের মাটি। সম্প্রতি দীর্ঘ 16 কিলোমিটার ব্যাপ্তির ওই কয়লা ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে পেট্রোবাংলা শুরু করেছে কোল বেড মিথেন বা সিবিএম প্রকল্প, যেখানে ভূ অভ্যন্তরে 1100 মিটার গভীরতার 3টি কূপ খনন করে যাচাই করা হবে মিথেন গ্যাস প্রাপ্তির সম্ভাব্যতা। প্রত্যেকটা ওয়েলি আমি গ্যাস কন্টেন্টটা করব, তার সঙ্গে কোলের অন্যান্য কেমিক্যাল অ্যানালিসিস করব, কিছু টেস্ট আমাদের ইন্ডিয়া থেকে ল্যাবরেটরি থেকে করাতে হবে। মিড জুন মোস্ট প্রবাবলি আমাদের পুরো পিকচারটা এসে যাবে। নীতি নির্ধারক ও পেট্রোবাংলার আশা, জামালগঞ্জে সমীক্ষায় সফল হলে গ্যাস অনুসন্ধান করা হবে অন্য কয়লা ক্ষেত্রগুলোতেও। এটা সবচেয়ে বেশি গভীরতায় পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে যদি আমরা সফল হই তাহলে অন্য যেগুলির বেশি গভীরতা আমরা চেষ্টা করে দেখব। অবশ্যই এই কয়লা উত্তোলন করাটাও কঠিন ব্যাপার, কারণ অনেক নিচে, 1100 মিটারের নিচে। এইটাই সবচেয়ে বড় একটি কোল মাইন। এখানে যে সম্ভাবনার দিকটা হলো, যদি গ্যাস পাওয়া যায় তাহলে সেটাই আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিং করে আমরা গ্যাস নিয়ে আসবো। অন্যদিকে দীর্ঘদিন পড়ে থাকা ওইসব কয়লা ক্ষেত্রে গ্যাস পাওয়া গেলে দেশের পূর্বাঞ্চলের সাথে উত্তর পশ্চিমাঞ্চলের জ্বালানি বৈষম্য কমবে বলে মত বিশ্লেষকদের। আমাদের যে কয়লাগুলো আছে যেগুলো আমরা উত্তোলন করতে পারবো না, সেইগুলো থেকে গ্যাসটা বার করে নিয়ে আসা এই প্রথম। আর দ্বিতীয়ত যে ভারসাম্যহীনতা আছে পূর্ব এবং পশ্চিমে গ্যাসের ব্যাপারে, সেটা অনেকটা মিটবে। ভূগর্ভস্থ কয়লার গায়ে লেপ্টে থাকা মিথেন গ্যাসের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হলে প্রাথমিক জ্বালানির নতুন উৎস তৈরি হবে বলেও আশা সংশ্লিষ্ট সবার। দেশে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বাংলাদেশকে অর্জন করতে হবে জ্বালানি ক্ষেত্রে স্বাবলম্বী একটি অবস্থান। পেট্রোবাংলা সহ জ্বালানি মন্ত্রণালয় আশা করছে, দেশের কয়লা খনিগুলো থেকে যদি মিথেন গ্যাস আহরণ করা যায় তবে জ্বালানি ক্ষেত্রে উন্মোচিত হবে সম্ভাবনার নতুন দুয়ার। জামালগঞ্জ কয়লা ক্ষেত্র থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, জয়পুরহাট। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার 2 মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মাহবুবুর রহমান। এছাড়া মিরপুর থানায় দায়ের করা অপর 2 মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। 2014 সালের ডিসেম্বরে রাজধানীর কয়েকটি এলাকায় নাশকতার অভিযোগে মামলাগুলো করে পুলিশ। বেশ কিছুদিন ধরে পল্টন ও মতিঝিল থানার দায়ের করা মামলা দুটিতে পলাতক ছিলেন মির্জা আব্বাস।
ইসলামের নামে জঙ্গিবাদ উস্কে দিয়ে দেশকে অকার্যকর করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সকালে রাজধানীর মিরপুরে আলেম ওলামা মাশায়েখদের সঙ্গে জঙ্গিবাদ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। জঙ্গিবাদ মোকাবেলায় ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে, আলোকিত বাংলাদেশ হচ্ছে, তখনই এইখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, দেশীয় ষড়যন্ত্র চলছে। কার্যকর দেশে পরিণত করার জন্য আজকের এই প্রচেষ্টা চলছে আন্তর্জাতিকভাবে। আর আমাদের কিছু লোক, ধর্মান্ধ লোক এর সঙ্গে যুক্ত হয়েছে। বোঝাতে হবে যে ইসলাম জঙ্গির নয়, ধর্ম নয়, ইসলাম হত্যার ধর্ম নয়। আমরা সেই জায়গা থেকে মানিকগঞ্জের সিঙ্গাইরে উৎসব মুখর পরিবেশে পৌরসভা নির্বাচন ভোট গ্রহণ চলছে। সীমানা জটিলতার জন্য বন্ধ থাকার পর উচ্চ আদালতের নির্দেশে আজ এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রিজাইডিং কর্মকর্তা জানান, সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হন। সকাল ৮টা থেকে 10টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এ সময় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা। এ পৌরসভায় মোট ভোটার 20,014 জন। নির্বাচনে মেয়র পদে 6 জন, সাধারণ কাউন্সিলর পদে 33 ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভালো লাগতেছে, আমাদের মনে ইচ্ছুক ভোট দেওয়ার জন্য। খুব নিরিবিলি সুস্থ ভোট হয়েছে, এখানে প্রচুর লোক ভোট দিতে আসছে এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। খুবই সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং ভোটার উপস্থিতি খুবই ভালো, বিশেষ করে নারী ভোটার উপস্থিতি খুবই ভালো। সময় সংবাদে আরো থাকছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে পাটজাত পণ্যের বেচাকেনা। দাম নিয়ে অভিযোগ না এলেও মান নিয়ে ক্রেতাদের অসন্তোষ। চলতি বছরেই 4G নেটওয়ার্ক চালু করা হবে। এছাড়া 4G নিলাম প্রক্রিয়ায় সব অপারেটর অংশ নিতে পারবে, এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী সপ্তাহে সিঙ্গাপুরে ফেসবুক, গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। নতুন বছরেই আমরা 4G চালু করতে পারবো, সেটার জন্য প্রাথমিক কাজও আমরা করে ফেলেছি। কোনো স্পেসিফিক কোম্পানির জন্য এটা নির্ধারিত নয়, এখানে সবাই বিড করতে পারবেন এবং নিলাম প্রক্রিয়ার শর্ত যারা পূরণ করবেন তারাই লাইসেন্স পাবেন। সাইবার বিষয়ক নিরাপত্তার সঙ্গে প্রত্যেকটি দেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বিষয়টি দেখছে এবং ব্যাপক ইনভেস্টমেন্ট করছে। ফেসবুকের সঙ্গে মিটিং আছে, মাইক্রোসফটের সঙ্গে মিটিং আছে, তারপর গুগলের সঙ্গে মিটিং আছে। সেখানে সাইবার সিকিউরিটি, নারীর প্রতি সহিংসতা, এই বিষয়টির উপর আমরা গুরুত্ব আরোপ করব। শিগগিরই সৌদি আরবে নারী ও পুরুষ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। গতকাল সকালে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় 2015 সালে বিভিন্ন দেশে 5,55,881 জন বাংলাদেশের কর্মসংস্থান হয়েছে বলেও জানান মন্ত্রী। সৌদি আরবের মাননীয় শ্রমমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করেছি। মাননীয় সৌদি শ্রমমন্ত্রী আশ্বাস প্রদান করেছেন যে সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কসের আওতায় পুরুষ কর্মীও নিয়োগ শুরু করা হবে। 2 লক্ষ চাইছে তারা, আমরা যত দিতে পারবো তারা তত নিবে। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জমে উঠেছে পাটজাত পণ্যের বেচাকেনা। সামনের দিনগুলোতে বিক্রি বাড়ার পাশাপাশি পণ্যের সমাহার বাড়ানো হবে বলে জানালেন বিক্রেতারা। এদিকে দাম নিয়ে ক্রেতাদের সন্তুষ্টি থাকলেও মানের দিক দিয়ে কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করছেন তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিভিন্ন ধরনের ব্যাগ, ডায়েরি, ফটো ফ্রেম, জুতা স্যান্ডেল থেকে শুরু করে শোপিস, দোলনা আর নানা ধরনের খেলনা সবই পাওয়া যাচ্ছে বাণিজ্য মেলার এই স্টলগুলোতে। দর্শনার্থীরাও আসছেন পাটের তৈরি নিত্য ব্যবহার্য এসব পণ্য থেকে নিজেদের দরকার মতো পণ্যটি খুঁজে নিতে। পাটের সবকিছু আছে, দেখলাম ব্যাগ আছে, মানি ব্যাগ আছে, ওয়ালেট আছে, জুতো আছে। আমি দেখতেছি একটা সাইড ব্যাগ নেওয়া যায় কিনা। ডিজাইনগুলো সুন্দর, আর পাটের ব্যাগ আমরা স্কুল, কোচিং সবকিছুতেই ইউজ করতে পারি। আমার ফ্রেন্ডও পাটের ব্যাগ ইউজ করে। এই জেনারেশনের সাথে চলার মতো ডিজাইনগুলো এখনো আসে নাই। দাম রিজনেবল আছে, কিন্তু কোয়ালিটি
আসতে পারিনি, ডেভেলপ করতে হবে। পাটের তৈরি পছন্দ মতো লেডিস ব্যাগের দাম 250 থেকে 400, স্কুল ব্যাগ 600 থেকে 1200, জুয়েলারি বক্স 150 থেকে 200, দোলনা 400 থেকে 2500 আর জুতা স্যান্ডেলের দাম পড়বে 250 থেকে 400 টাকা। বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা জানালেন, মেলার শুরু থেকে প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। ডায়েরি, নোটবুক, ফটো ফ্রেম, ফটো অ্যালবাম, গিফট আইটেম এগুলো সেল করি। এগুলোর রেঞ্জ 150 থেকে 500 এর ভেতরেই পাবেন। ল্যাপটপ ব্যাগগুলি 2250 করে রেঞ্জ, ওয়াটারপ্রুফ, কালার গ্যারান্টি আছে। কাস্টমারের রেসপন্স মোটামুটি ভালো, নেক্সট উইক থেকে আরো ভালো হবে আশা করি। আমাদের অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে, ওগুলা আসবে। গত 2 মেলা থেকে আমরা ভালো পাচ্ছি, তো স্লিপারটা বেশি যাচ্ছে আর কি আমাদের। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের উদ্যোগে এই প্যাভিলিয়নে পাটজাত পণ্যের পসরা সাজিয়েছেন বিভিন্ন জেলার 26 জন উদ্যোক্তা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কলকাতার মতো বাংলাদেশেও কেবল টিভি মেলা আয়োজনের দাবি জানিয়েছেন এদেশের কেবল অপারেটররা। একই সঙ্গে কেবল টেলিভিশন প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তি প্রচলনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা এক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন। প্রতিদিনই উন্নত হচ্ছে কেবল টেলিভিশন প্রযুক্তি, আর প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি দর্শককে আরো পরিষ্কার ও ঝকঝকে ছবি উপহার দিতে বাংলাদেশ সরকারের নেয়া কেবল টিভি ডিজিটালাইজেশনের সিদ্ধান্তের পর বাংলাদেশের কেবল অপারেটররাও ছুটছেন দেশ বিদেশের কেবল টিভি মেলায়। তারই অংশ হিসেবে এবার কলকাতার আন্তর্জাতিক কেবল টিভি মেলায়ও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন বেশ কয়েকজন কেবল অপারেটর। পুরো ইন্ডিয়াতেই ডিজিটালাইজেশন, এই ডিজিটালাইজেশন ইমপ্লিমেন্ট এখনো বাংলাদেশ হয়তো 1-2টা শহরে হয়েছে। আশা করছি বাংলাদেশও অতি দ্রুত হবে। তারই প্রযুক্তিগত দিক দেখার জন্য এবং সবাই এই সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য এসছে। ভারত সরকার কেবল টিভির প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করায় সেদেশের মানুষ সেট টপ বক্সের মাধ্যমে পরিষ্কার ও ঝকঝকে ছবি দেখতে পাচ্ছেন। অথচ বাংলাদেশে কেবল টিভির প্রচারে একই রকম সিদ্ধান্ত নেওয়া হলেও এর বাস্তবায়নে সরকার এখনো তেমন কোনো উদ্যোগ নেয়নি। ফলে কেবল অপারেটর কিংবা দর্শক কারোই কোনো উপকার হচ্ছে না বলে অভিযোগ অনেকের। এটা ডিজিটালাইজেশন হয়ে গেলে তখন এখনকার গ্রাহকদের যে অভিযোগ, সেই অভিযোগ গ্রাহকরা করবে না এবং আমরা আমাদের ব্যবসা থেকে যে মুনাফা বলেন বা যে ব্যবসা আমাদের পাওয়া উচিত আমরা সেটা পাই না। তবে সরকারি সিদ্ধান্ত যাই থাকুক, অনেক অপারেটরই নিজ উদ্যোগে কেবল টিভি প্রদর্শনে ডিজিটাল প্রযুক্তি সংযোজনের কাজ শুরু করেছেন। রাজশাহীতে অলরেডি আমরা ডিজিটাল শুরু করছি, সেটআপ বক্স এখনো দেওয়া শুরু করিনি, আমরা সেটআপ বক্স দিব। এখানে দেখতেছি যে ওটার সাথে ইয়ে করে কি ইকুইপমেন্টসগুলো নেওয়া যায়, সেটআপ বক্সগুলো নেওয়া যায়। 5ই জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারের মেলায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রায় 350 কেবল অপারেটর। সময় সংবাদ, কলকাতা। শ্রেণীকক্ষ সংকটে বিপর্যস্ত মাদারীপুরের 4টি উপজেলার অর্ধশতাধিক মাধ্যমিক বিদ্যালয় নতুন বই হাতে পেলেও বাধ্য হয়ে খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা পাঠদান করছেন। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও আশ্বাস ছাড়া কিছুই পায়নি। অবশ্য বেশ কয়েকটি বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানালেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কর্মকার। অভিজিতের তথ্য আর শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা উচ্চ বিদ্যালয়টি 1998 সালে প্রতিষ্ঠার পর 2010 সালে এমপিওভুক্ত হলেও শিক্ষার্থীদের পাঠদান চলছে টিনের তৈরি শ্রেণীকক্ষে। এমনকি শ্রেণীকক্ষ সংকটে শিক্ষার্থীদের বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। একই অবস্থা খোয়াজপুর টেকেরহাট উচ্চ বিদ্যালয় ও ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের। নতুন বছরে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেলেও শ্রেণীকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে বিদ্যালয় মাঠে ক্লাস করছে। নতুন বই পাওয়ার পরও নতুন বইয়ের আনন্দ উপভোগ করতে পারছে না। আমাদের রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ক্লাস করতে হয়। আমাদের ক্লাস খুব সংকটে অবস্থা, এর জন্য আমরা বাইরে ক্লাস করছি। নতুন ভবন হয় এবং বিল্ডিং হয়, 5তলা বিল্ডিং হয়, তবে আমাদের শিক্ষার মান আরো বেড়ে যাবে। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধান হয়নি। 1300 শিক্ষার্থীর জন্য 15 থেকে 16টি শ্রেণীকক্ষ দরকার, কিন্তু আমার আছে 10টি শ্রেণীকক্ষ। নতুন বিল্ডিং হলে আমার শ্রেণীকক্ষের সমস্যার দূরীকরণ হবে। যদি আমরা ভবন পাই তাহলে অবশ্যই আমাদের শিক্ষার মান এবং পরিবেশ ফিরে আসবে। অবশ্য 30টি মাধ্যমিক বিদ্যালয় ও 18টি মাদ্রাসার শ্রেণী সংকট আগামী জুনের মধ্যেই সমাধান হবে বলে জানালেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় আসবাবপত্র, শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে। ফলে এখানে শিক্ষার সুন্দর পরিবেশ
সৃষ্টি হবে। মাদারীপুরের 4টি উপজেলায় 169টি মাধ্যমিক বিদ্যালয় ও 70টি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। সময় সংবাদ, মাদারীপুর। দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে জেএমবি সদস্য আব্দুর রহমান। গতকাল সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদালতে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আব্দুর রহমান। গত 3 জানুয়ারি বিরামপুর উপজেলা শহরের একটি ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ জেএমবি সদস্য আব্দুর রহমান ও সারোয়ার হোসেনকে আটক করে ডিবি পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত 10 ডিসেম্বর রাতে জেলার জয়নন্দ ডহচি গ্রামের ইসকন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে 2 জন গুলিবিদ্ধ হন। চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.7% হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রকাশিত ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্টে এ পূর্বাভাস দেয়া হয়। এতে বলা হয়, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় বাংলাদেশের রফতানি বেড়েছে। তবে কতদিন পরিস্থিতি স্বাভাবিক থাকে তা নিয়ে শঙ্কাও প্রকাশ করা হয়। এছাড়া চলতি অর্থবছর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হবে যথাক্রমে 7.8 ও 5.5%। রিপোর্টে আরও বলা হয়, ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের কারণে ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির ফলে ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়বে। উন্নয়নশীল অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে বলে উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের রিপোর্টে। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দেশটির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংস্থাটি। এছাড়া এমন কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানান মহাসচিব। এদিকে বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় জার্মানিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে ডেকে নিন্দা জানিয়েছে দেশটির সরকার। বুধবার সকালে উত্তর কোরিয়া আকস্মিক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর থেকে বিশ্বজুড়ে বইতে থাকে নিন্দার ঝড়। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটির এমন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলো তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায়। এরই মধ্যে উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। এই অবস্থায় বুধবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ব্যাপক বিধ্বংসী এ নিষিদ্ধ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর তীব্র নিন্দা জানানো হয়। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রক্রিয়াকে বিঘ্নিত করবে। আমি এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এদিকে যে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষাই উস্কানিমূলক মন্তব্য করে বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ও চীন কখনোই উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেবে না। আমরা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আঞ্চলিক মিত্রদের রক্ষায় বদ্ধপরিকর। উত্তর কোরিয়া যা করেছে তা খুবই বাড়াবাড়ি। দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা চাই কোরীয় উপদ্বীপের নিরাপত্তা রক্ষায় ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা চালানো থেকে দেশটি বিরত থাকবে। এদিকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা ও সক্ষমতার দাবির সপক্ষে প্রমাণ পাওয়া কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা। আন্তর্জাতিক আইনে সব ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধের পরও 2006 সাল থেকে এ পর্যন্ত 4 বার পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। খেলার খবর। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠেয় আসন্ন অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করায় হতাশ দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। এতে বিশ্বব্যাপী দেশের ক্রিকেটীয় ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তারা। সেই সঙ্গে বিশ্বকাপের মতো ইভেন্ট থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় এ নিয়ে আইসিসির কাছে তাদের জবাবদিহিতার দাবিও করেন ক্রিকেট বিশ্লেষকরা। মাঠের সাফল্যের পাশাপাশি বড় ইভেন্ট আয়োজনেও যখন ক্রিকেট বিশ্বে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ, তখনই দ্বিতীয় দফায় বাংলাদেশের ক্রিকেটীয় পরিবেশকে প্রশ্নবিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
সম্প্রতি আইসিসি ও অস্ট্রেলিয়ার পৃথক প্রতিনিধি দল বাংলাদেশের নিরাপত্তা পরিদর্শনে আসেন। আইসিসি থেকে ভেন্যু বিষয়ে উৎকণ্ঠা না থাকলেও নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। এর আগে গেল অক্টোবরে ওই একই অজুহাতে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজের সফর স্থগিত করে দেশটির বোর্ড। এবার যুবাদের বড় মঞ্চে সেই ঘটনার পুনরাবৃত্তিতে জমিয়ে রাখা একরাশ ক্ষোভ ঝরল দেশের ক্রিকেট বিশ্লেষকদের কণ্ঠে। এই যে উসিলাটা তৈরি করা ফলে হয় কি দেখা গেল যে অন্যান্য দেশ যেগুলো আছে যারা হয়তো বাংলাদেশকে নিয়ে ভালো উঠে আসুক ভালো খেলুক সেই চিন্তা করে না, তারাও কিন্তু হয়তো এই সুরে কিন্তু সুর মেলাবে। বিপিএল এতগুলো প্লেয়ারকে যদি আমরা বিভিন্ন হোটেলে যদি সিকিউরিটি দিতে পারি, আমার মনে হয় না আন্ডার-19 প্রবলেম এরকম প্রবলেম হওয়ার কথা। বাংলাদেশের মতো দেশগুলো যেখানে হয়তো উন্নত বিশ্বের মতো না, তারা নানা কারণে ইন্টারন্যাশনাল রাজনীতির শিকার। যেহেতু ক্রিকেটে একটা ভালো পর্যায়ে চলে এসছে, তাদের মোরাল বা তাদের স্ট্যান্ডার্ডটাকে উইক করে দেওয়া বা দুর্বল করে দেওয়ার জন্য এটা একটা হাতিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়ার কড়া সমালোচনার পাশাপাশি আইসিসির ব্যবস্থাপনার দিকেও আঙুল তোলেন তারা। মানে অ্যাটলিস্ট জবাবদি থাকা উচিত। আর যে টিমগুলো আছে তাহলে তারা কিভাবে খেলাচ্ছেন, তারা যদি ইনসিকিউর ফিল করে তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের গভর্নমেন্ট বা তাদের দেশের গভর্নমেন্ট বসা উচিত যে তাদের কাছে কি ধরনের নিরাপত্তার একটা অভাব ফিল করছে এবং তাদের কাছে কোনো ওই ধরনের চিঠিও বা কোনো এলিগেন্স আছে কিনা। এই কাজটি যদি আমাদের দেশ করতো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, তাহলে আমাদের আইসিসি হয়তো আমাদের অনেক ধরনের খড়গও এটার উপর চাপিয়ে দিত যে আমরা আইসিসির নির্দেশ মানছি না, নিজের মতো করে এটা করছে, বা আমরা কি এই ডিসিশনটা নিতে পারতাম। বিশ্লেষকদের প্রত্যাশা মেগা আসরের সফল আয়োজনের মধ্য দিয়ে সব বিতর্কের দাঁত ভাঙা জবাব দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ফিরে আসায় জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স প্রবাহের রেকর্ড। গত বছরের 11 মাসে রেমিটেন্স এসেছে $1,500 কোটি বেশি। দেশে প্রথমবারের মতো জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্রে গ্যাস অনুসন্ধান শুরু। নিশ্চিত হলে বিভিন্ন অঞ্চলের মধ্যে জ্বালানি ভারসাম্যহীনতা দূর হওয়ার আশা। আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে সীমান্ত হত্যা। গত 1 বছরে 45 জন নিহত। ভারতের সঙ্গে টানাপোড়েন এড়াতে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর পরামর্শ। কুড়িগ্রামে ফেলানি হত্যার 5 বছর পার হলেও ন্যায় বিচার পায়নি পরিবার। অভিযুক্ত বিএসএফ সদস্যের সর্বোচ্চ শাস্তির আশায় দিন গুনছেন স্বজনরা। এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে 50তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রস্তুত ময়দান, দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছে মুসল্লিরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।